দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা স্মরণ করব প্রখ্যাত কথা সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ আবুল মনসুর আহমদকে। তার সম্পর্কে নতুন করে বোধহয় জানানোর খুব বেশি কিছু নেই। যারা ফুড কনফারেন্সের সাথে পরিচিত তারা তাকে খুব ভালো করে চেনেন। তার আরেকটু বিস্তারিত জানবার জন্য আমরা একজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে রয়েছেন কবি এবং গবেষক জনাব ইমরান মাহফুজ। স্বাগত আমাদের অনুষ্ঠানে। আজকে আমরা একটা বেশ বড় ধরনের দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছি এবং আজকে থেকে প্রায় বছর ৮০ আগে প্রকাশিত ফুড কনফারেন্স, সেখানেও একটা দুর্ভিক্ষ এবং মানুষের একটা বড় দুর্যোগের সময় যারা ক্ষমতায় থাকেন, যারা নিয়ন্ত্রণ করেন বা যারা অবস্থাপন্ন এবং অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থায় থাকেন, তাদের মানসিকতা তুলে ধরা হয়েছিল। আজকের প্রেক্ষাপটে তুলনা করলে কিভাবে দেখবেন ফুড কনফারেন্স আজকে কতটুকু প্রাসঙ্গিক? প্রথমে ধন্যবাদ আপনাকে। আসলে আমরা দেখি যে যেই বিষয়গুলো, যেসব তথ্য এবং তত্ত্ব প্রাসঙ্গিক হয়ে ওঠে মানুষের কাছে, সেগুলোর প্রেক্ষাপট কী, সেগুলো যখন মানুষ, সমাজ, জনজীবন নিয়ে যেসব লেখকরা দেখে থাকেন, লিখে থাকেন, সেটি মানুষের কাছে প্রাসঙ্গিক হয়ে ওঠে। আবুল মনসুর আহমদ যদিও তার কথা সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল রঙ্গ, ব্যঙ্গ, কিন্তু এই ব্যঙ্গের মাধ্যমে তিনি সমাজকে একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। তার মধ্যে অন্যতম ফুড কনফারেন্স কিংবা হুজুরে কেবলা, আবুল মনসুর আহমদের আয়না, গালিবারের সফরনামা ইত্যাদি। ফুড কনফারেন্সের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তিনি সে সময় রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে কলম ধরেছেন। পথ যতটা কথা বলে তার চেয়ে পথচারীকে এই সময় দেখা হয় বেশি, কিন্তু আবুল মনসুর আহমদের দৃষ্টি ছিল পথ নিয়ে, সিস্টেম নিয়ে। তিনি সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, অথচ তিনি নিজেও সিস্টেমের মধ্যে ছিলেন। প্রান্তিক একজন কর্মী থেকে সর্বোচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রী পর্যন্ত অস্থায়ী ৫৪ সালে ছিলেন। সেখানে তিনি তার সহকর্মী অগ্রজ শেরে বাংলাকে তিনি ব্যঙ্গ করতে, কুত্তায় বাংলা বলতে একটু ছাড় দেননি। আপনি যেই গল্পটির, যে হুজুরে কেবলার নাম, ফুড কনফারেন্সের নাম বলছেন, সেখানে অন্যতম একটি মেসেজ এরকম, আমি যদি আপনাকে ১ মিনিটে বলি। সারা দেশে দুর্ভিক্ষ চলছে, কেহ কোনোভাবে এটা সমাধান করতে পারছে না। তাৎক্ষণিক একটি মিটিং ডাকা হলো, ফুড কনফারেন্স হলো। সেখানে মন্ত্রী, এমপি, আরও যারা জনপ্রতিনিধি আছে, সবার থেকে পরামর্শ নিল যে আসলে কী করা যায়। যেই সমাধানের কথা বলে, কোনো সমাধানই বাস্তবে প্রায়োগিক নয়। তখন আবুল মনসুর আহমদের চরিত্র বলে উঠল, তাহলে আমরা একটি সমাধানের মধ্যে আসতে পারি। কি সমাধান? তাহলে আমাদের জনসংখ্যা কত আছে আর আমাদের খাদ্যের মজুদ কত আছে। খাদ্যের মজুদ যত আছে তার বাহিরের জনসংখ্যা আমরা এদেরকে বিবেচনায় না রাখতে পারি। যদি নিষ্ঠুরভাবে বলতে হয়, তাদেরকে সমাজ থেকে বিতাড়িত, হত্যা, আরও নানান কিছু। রাজনৈতিক দৃষ্টি যেভাবে হয়ে থাকে, সবসময় রাজনৈতিক দৃষ্টি ছিল চক্ষুশূল এবং রক্তের লাল ছিল রাজনীতির অন্যতম ভাষা। সেই রক্তের লাল ভাষায় খাদ্যের মজুদ যতটুকু ছিল, মানুষ তত কাউন্ট করেছে, বাকিদেরকে আর মানুষ হিসাবে কাউন্ট করেনি। এই ফুড কনফারেন্স যে এই যে মেসেজ, এখনও তাই, আমাদের মৌলিক অধিকার এখনও কিন্তু মেটেনি। কাপড়ের মাপে কোট কাটা যায়, আবার কোটের মাপেও কাপড় কাটা যায়, সেভাবে বলবার চেষ্টা করছিলেন। এবং সেই যে খুব সুতীব্র রাজনৈতিক স্যাটায়ার, সেখান থেকে শুরু করে শেরে বাংলার সাথে তার পরে যে মৈত্রী এবং তার সাথে যুক্তফ্রন্ট নির্বাচনে যাওয়া, সেখানে আসলে রাজনৈতিক জীবনে তার এই যে সাহিত্যিক দৃষ্টিভঙ্গি, তার কতটুকু প্রতিফলন ছিল, বিশেষ করে ২১ দফার কথা যদি আমরা মনে রাখি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমরা দেখি আমাদের, আপনাকে প্রসঙ্গত একজনকে স্মরণ করতে হয়, বিখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ার। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আমাদের বাংলা এবং বাঙালি মানুষের জীবনের বড় ঘটনাগুলো কেন মানুষের কাছে ঠিকঠাকভাবে পৌঁছায়নি। তিনি তখন বলেছেন, এই সময়ে যারা ঘটনার সাথে থাকেন তারা লিখতে পারেন না কিংবা লিখেন না, যারা থাকেন না তারা দূর থেকে একটি গল্প তৈরি করেন। আবুল মনসুর আহমদের ক্ষেত্রে এটি ছিল ব্যতিক্রম। আবুল মনসুর আহমদ নিজে ঘটনার সাথে প্রত্যক্ষদর্শী,
এবং সেই ঘটনা অনেক সময় কখনো সমাধানের পথেও গিয়েছেন, তারপরে তিনি লিখেছেন। যেমন তিনি ছিলেন প্রথমত রাজনীতিক একজন সাধারণ কর্মী, তারপরে সংবাদকর্মী, তারপরে নেতাজির সাথেও তার কাজ করার সৌভাগ্য হয়েছিল। মানে তার বন্ধু নেতাজির সাথে জনশ্রুতি আছে যে নেতাজির সাথে আবুল মনসুর আহমদ তুমি সম্পর্ক ছিল, মাওলানা আজাদের সাথে তার তুমি সম্পর্ক ছিল। এই যে একটা সম্পর্কের ভিত্তিতে বয়সের তফাৎ কেমন ছিল তাদের? বয়সের তফাৎ 3-4, একটু এতটা বেশি ছিল না। আপনার প্রসঙ্গের জায়গাতে আবুল মনসুর আহমদ যখন সাংবাদিক তখন তিনি মাঠের খবর জানেন, আবুল মনসুর আহমদ যখন রাজনৈতিক একজন কর্মী তখন মাঠের খবর জানেন। তাহলে এই মাঠের খবরটা তিনি কিন্তু গল্পে সাজাতে পারেন। নিজের জীবনের যে অভিজ্ঞতা, এটা দিয়ে কিন্তু জীবন শিল্পীর তুলিয়ে দিয়ে আঁকতে পারেন তিনি সমাজকে। তো আবুল মনসুর আহমদ সংবাদকর্মী যেমন ছিলেন, রাজনৈতিক কর্মী যেমন ছিলেন, ঠিক তেমনিভাবে একজন লেখকের দৃষ্টিও তার ছিল, যার ফলে সবগুলো তার সমন্বয় ঘটেছে। তার সাহিত্যটা উর্বর করেছে তার রাজনীতি এবং সাংবাদিকতা এবং আইন পেশার অন্যতম মানুষের সংকট দুর্দশার গল্পগুলো। এবং সেখানে যখন তিনি তার সহকর্মীদের শেরে বাংলার পাশে মহিষে বাংলা, শেয়ালে বাংলা, চুহায় বাংলা বলছেন, তারা কিভাবে নিচ্ছিলেন? তার কি কোনো স্মৃতিচারণ পাওয়া যায়? হ্যাঁ, একবার হচ্ছে একটা ঘটনা, মানে শেরে বাংলার সাথে আবুল মনসুর আহমদের যদিও বয়সের অনেক তফাৎ ছিল, কিন্তু সে সময়ে আমরা শুধুমাত্র আবুল মনসুর আহমদ কিংবা বঙ্গবন্ধু, শেরে বাংলা, নেতাজি কিংবা ভাসানী নয়, সে সময় যারা রাজনীতি করেছেন, বিশেষত 70-এর দশকের আগ পর্যন্ত, 60-এর দশকের আগ পর্যন্ত, আমরা দেখি যে প্রত্যেকের সমালোচনার দৃষ্টি ছিল। সেটা যেমন ব্রিটিশ ছিল, পাকিস্তান ছিল, আপনি সমালোচনা করলেও আপনাকে সমালোচনার ফিডব্যাকে যদি কোনো প্রতিহত করতে হয়, তাও একটা সিস্টেমে গিয়ে আপনাদেরকে করতো। এখনকার মতো না, আপনাকে আমি হয়তো মুখে কথা বললাম, কিন্তু আপনি কথার উত্তর না দিয়ে আপনি কিন্তু পেশি শক্তির ব্যবহার করলেন। তো আবুল মনসুর আহমদের ক্ষেত্রে একটা স্মৃতি এরকম হচ্ছে, একবার একটা রাজনীতির মধ্যে একজনকে ইনভলভমেন্ট করার ক্ষেত্রে শেরে বাংলা সিদ্ধান্ত নিয়ে নিলেন, যেটা আবুল মনসুর আহমদ দেখলেন যে শেরে বাংলার এই সিদ্ধান্তটা ভুল। তখন আবুল মনসুর আহমদ সরাসরি সেই সেমিনারে বলে উঠলেন যে আপনি এটা করতে পারেন না। তখন বলছে ঠিক আছে, আমি তোমাকে একটু পরে বিষয়টা বুঝিয়ে বলছি। পরবর্তী যখন বুঝিয়ে বলছে, তখন শেরে বাংলা আবুল মনসুর আহমদকে বলছে এরকম, তুমি হয়তো সাংবাদিকতা করো, রাজনীতি করো, কিন্তু তুমি আমার মতো একজন অভিভাবকের জায়গায় থাকো না। আবুল মনসুর আহমদ তার পরের লাইনে উত্তর দিচ্ছে, আমি এতদিন যে শেরে বাংলাকে চিনতাম, আজকের এই শেরে বাংলা নতুন পার্ট হিসেবে আমার কাছে আসলো। দেখেন, কেউ কিন্তু কাউকে কোনোভাবে অযৌক্তিক কোনো কথা বলছে না। আবুল মনসুর আহমদ বলছে আমি নতুন পার্ট হিসেবে আপনাকে চিনলাম, আর শেরে বাংলা বলছে তুমি হয়তো রাজনীতি কর্মী, সাংবাদিকতা করো, কিন্তু আমার মতো অভিভাবকত্বের জায়গা থেকে তোমাকে বিচার করতে হয় না। এই যে দুইজনের দুইটি দৃষ্টি, এটা কিন্তু আমরা এই সময় অনুপস্থিত দেখি। আর সে সময় সেটা উপস্থিত ছিল বলে রাজনীতির মাত্রা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে তারা ভাবতে পেরেছেন। আজকের এই অবস্থা আমরা স্বাধীনতা যে পেয়েছি, আমাদের মুক্তি আসেনি সমন্বয়ের কারণে। আর তাদের স্বাধীনতা তারা দিতে পেরেছিলেন, তাদের সমন্বয় ছিল। যে যে দলই করতেন, কিন্তু তাদের সমন্বয়টা ছিল, সিস্টেম নিয়ে তারা কাজ করেছেন। এটি একটি বড় বিষয় আর কি। এর পাশাপাশি যদি হুজুরুল এবলার মতো লেখার দিকে তাকাই, আজকের প্রেক্ষাপটে যখন ধর্ম নিয়ে প্রচুর কথা শুনছি, পাশের দেশে গোমূত্র খেয়ে একজন অসুস্থ হয়ে পড়েছেন করোনা সারাতে গিয়ে, কোথাও কোথাও বলা হচ্ছে মসজিদ থেকে এটি ছড়াবে না, যদিও মালয়েশিয়া আমরা দেখছি মসজিদ থেকে ছড়াচ্ছে। ধর্মীয় গোড়ামি কেন জানি পিছু ছাড়ে না আমাদেরকে। এ নিয়ে কি ভাবতেন আবুল মনসুর আহমদ? আবুল মনসুর আহমদের এই নিয়ে ভাবনাতে একটা হুজুরে কেবলা নামে একটি গল্প, বিখ্যাত গল্প আছে। সেখানে এমদাদ এবং আয়না বইয়ের অন্যতম একটি গল্প। সেখানে একটি আমাদের যারা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, 3য় বর্ষে বাংলার, আবুল মনসুর আমাদের এই গল্পটি পাঠ্য। সেখানে এরকম আছে যে এমদাদ হচ্ছে একজন সারথি, একজন হুজুরকে তিনি নমস্য ব্যক্তি হিসাবে দেখেন। তো হুজুর যাই বলেন আমাদের সচরাচর তাই কি হয়, ইয়াস, জি হুজুর, জি হুজুর, সহমত ভাইয়ের মতো। তো এই জি হুজুর যখন বলে আসলেন, তখন একদিন দেখলেন যে এমদাদের বউকে হুজুর সরাসরি আগ্রহী লোবাতু দৃষ্টিতে দেখে এমদাদকে এমন এক সলা পরামর্শ দিল যেন এমদাদ তার বউকে ছেড়ে দেয়, হুজুর যেন তা গ্রহণ করে। কিন্তু এমদাদ এখানে ঢুকে বসলেন যে হুজুর এতদিন যা বললো তা শুনলাম, এখন থেকে সরাসরি আমার প্রতি তারা যে আক্রোশ, যে লোবাতু দৃষ্টি, এটা তো মানা যায় না, তার মানে আসলেই গণ্ডগোল আছে। এমদাদ তখন প্রতিহত করলেন। এই যে ধরেন এটা কেন হয়, মানে সংকট আছে, এটা কেন হয়? আবুল মনসুর আহমদ 1927 সনে হুজুরে কেবলা লিখেন, আর 1940 সনে গিয়ে আমাদের আবার লাল সালু কেন আরেকজন লেখককে লিখতে হয়,
তার মানে সংকটটা কোনোভাবে এড়ানো যায়নি। তার কারণ হচ্ছে আপনার ঘরে কোরআন আছে, বাইবেল আছে, ইঞ্জিল আছে, বা যাই আছে যে ধর্মে আপনি দীক্ষিত, কিন্তু সেই ধর্মটা আপনি চর্চা করেন না। আপনি কি করেন? একজন হুজুর খোঁজেন, একজন লিডার খোঁজেন, আর সে লিডার না পড়েও তো আপনাকে উত্তর দিতে পারে। এটা আপনার কোনোদিন মাথায় আসে না। আপনি আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন, এই কাজটা কেন? এইটা কি বিশ্বাস অবিশ্বাস? ধর্ম, যৌনতা, রাজনীতি কোনো নৈর্ভিত্তিক আনসারের সমাধান নয়। ঠিক তেমনিভাবে বিশ্বাসের কোনো বিষয় নৈর্ভিত্তিক আনসারের সমাধান হতে পারে না। কিন্তু আবুল মনসুর আহমদ সেই সময় নিজে ধর্ম নিয়ে যেমন কথা বলেছেন, সবচেয়ে অবাক করা বিষয়, তিনি নিজেও আল কোরআনের নসিহত নামে একটি বই লিখেছেন, রচনা করেছেন, যে আমি যেহেতু সারাদিনই কথাগুলো বলি, তাহলে মানুষ মূল জায়গাটা কোথায় খুঁজে পাবে, তাহলে আমি নিজে বইটা রচনা করি। তখন তিনি আল কোরআনের নসিহত লিখলেন। আমি আপনাকে যেটা বলছি এটা হচ্ছে যে আপনার ঘরে ধর্মের বই আছে, অ্যাভেলেবল অনলাইনে আছে, অফলাইনে আছে, আপনি সেটা চর্চা না করে আপনি তথাকথিত একজনকে হুজুর মানার চেষ্টা করছেন, যার ফলে হুজুর যে কোনো হুজুর নয়, যে কোনো মানুষ তার দৃষ্টি দিয়ে সমাজকে দেখে। তাহলে হুজুর কিন্তু তার দৃষ্টি দিয়ে সমাজকে দেখছে, আপনাকে তার মতো করে বলছে। আপনি সেটা তো সব কিছু আপনার মতো হবে না, কারণ ধর্ম একটি অনেক বড় ক্যানভাসের বিষয়। আপনার চোখের চশমায় পৃথিবী সবসময় রঙিন দেখা যায় না। ঠিক তেমনিভাবে হুজুরে কেবলায় আমরা যখন দেখি এই গল্পগুলা বা ফুড কনফারেন্সে আমরা দেখি, তিনি সিস্টেম নিয়ে যেমন দেখেছেন, তিনি মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন যে আপনারা নিজের হাতে নিজের সচেতনতা থেকে মূল জিনিসটা পাঠ করেন, বইয়ের পথে যান, মানুষের গল্পের পথে যান, জীবনের পথে যান। তথাকথিত ব্যক্তির পূজাকে উনি সবসময় বিরোধিতা করেছেন, সেটা ধর্মের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সাংবাদিকতার ক্ষেত্রে ব্যক্তি পূজা তিনি সবসময় সমালোচনা করে এসেছেন। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসেছেন তিনি অমৃত হিয়া নিভৃত অন্তরালে। একটা বিরতির সময় হয়ে গেল দর্শক, একটু পরে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। দর্শক আপনারা দেখছেন মুখোমুখি, কথা হচ্ছে আবুল মনসুর আহমেদকে নিয়ে। আমরা আছি ইমরান মাহফুজের সাথে। কাজী নজরুল ইসলামের একটা ছোট্ট উক্তি দিয়ে এর আগের অংশ শেষ করছিলাম। তার সাথে তো খুব হৃদ্যতা ছিল আবুল মনসুর আহমেদের, একটু বলবেন সে ঘটনাগুলো। আবুল মনসুর আহমদ যখন তার ময়মনসিংহের ত্রিশাল বাড়ি, সেখানে কিন্তু নজরুল পড়তে যায়, তখন তারা একই দরিরামপুর স্কুলে কিন্তু একসাথে পড়ে। সহপাঠী ছিলেন? হ্যাঁ, এবং মজার বিষয় হচ্ছে আবুল মনসুর আহমদ তার 1 বছরের সিনিয়র বন্ধু ছিলেন, এবং তাদের মধ্যে একটা মিষ্টি সম্পর্ক ছিল। একটা রসের গল্প দর্শকদের উদ্দেশ্যে বলা যায়, সেটা হচ্ছে 30-এর দশকের দিকে, 40-এর দশকের মাঝে আবুল মনসুর আহমদ কলকাতা যায়। তো কলকাতা একটা সাহিত্যের আড্ডায় আবুল মনসুর আহমদ উপস্থিত। তার আগেই উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলাম, যিনি আমাদের জাতীয় কবি। তো প্রত্যেকের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পরে নজরুল অন্যদের উদ্দেশ্যে আবুল মনসুর আহমদকে নিয়ে বলছেন যে আমার বন্ধু আবুল মনসুর, সে কিন্তু বাকপটু, প্রচুর কথা বলে এবং খুব কায়দা করে কথা বলে। আপনারা সে যা বলে 16 ভাগ বললে, 16 আনা বললে 8 আনা বিশ্বাস করবেন। তো সবাই হো 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 করে হেসে উঠলেন। তখন আবুল মনসুরের মধ্যে যখন কথা বলার সুযোগ হলো, তখন তিনি দাঁড়ালেন, বললেন যে আমার বন্ধু নজরুল খুবই মেধাবী কবি, তিনি যা বলেছেন আপনারা তা বিশ্বাস করবেন। তিনি তো বলেছেন 16 আনার মধ্যে 8 আনা বিশ্বাস করতে। মজার বিষয় হলো 8 আনা বিশ্বাস করতে বললেও তাতেও আমার আরো 4 আনা লাভ থাকে। একজন আইনজীবী হিসেবে হয়তো তিনি বলছিলেন। একটু পেছনে ফিরে যাই, আইনজীবী প্রায় 10 বছরের মতন তার ওকালতি জীবন, তারপরে সাংবাদিকতা, রাজনীতি, এই যে একদিক থেকে আরেক দিকে চলে আসা, সেটার কারণ কি ছিল জানা যায়? আবুল মনসুর আহমদ যখন সর্বশেষ আপনার যে ল প্র্যাকটিস, তিনি রিফর্ম কলেজ থেকে পড়েছেন কলকাতার, তিনি তখন ইত্তেহাদ পত্রিকার সম্পাদক ছিলেন, নবযুগের। একই সাথে তার মানে সাংবাদিকতা চলছিল? হ্যাঁ, চলছিল। তখন ওখান থেকে পার্টিশনের পরে সবাই চলে আসলো, আবুল মনসুর আহমদ এবং তার পরিবার আসেননি। তিনি থাকার চেষ্টা করেছেন এবং সেই কলকাতা থেকে পাকিস্তান আন্দোলনের যে মোহ ভেঙে যায় 48-এ, তার আগে তারা চেষ্টা করেছেন যে আসলে পাকিস্তান আন্দোলনটাকে তুঙ্গে তুলতে। সেখানে ভাষা আন্দোলনকেও তুঙ্গে তুলতে তারা ইত্তেহাদের অন্যতম ভূমিকা ছিল। তো এটা যখন পরবর্তীতে সরকার রোশনালয় পড়ে বন্ধ হয়ে যায়, তখন পরবর্তীতে তিনি ঢাকায় না এসে সরাসরি ময়মনসিংহ ল প্র্যাকটিস করতে চলে যান, আইন পেশায় নিয়োজিত থাকেন। সে আইন পেশায় যখন নিয়োজিত থাকেন, সেখানে অভূতপূর্ব এক ঘটনা ঘটে। আমাদের মানে কোর্টগুলোর যে চিরায়িত যে দৃশ্য দেখা যায়, সব উনি পরিবর্তন করার চেষ্টা করলেন। আশেপাশে কাউকে ভিড়তে দিলেন না, সরাসরি যারা মানে সুবিধাবঞ্চিত মানুষ, তাদেরকে বিচার প্রার্থী, তাদেরকে সরাসরি উনি কথা বলতে লাগলেন। এবং অন্য যারা ছিলেন সুবিধাভোগী, তারা এটা বিরোধিতা করে
তখন তার বৈরী একটা পরিবেশ তৈরি হলো এবং সেই সাথে জনগণের একটা তার বিশাল মহড়া তৈরি হয়ে গেল তার পক্ষে। তো এই যে ধরেন সাংবাদিকতার পরবর্তীতে তার যে অভিজ্ঞতা, সংবাদপত্রের একজন সাংবাদিকের দৃষ্টিতে মানুষের আগে মানুষ খবর লিখতেন, আর তিনি আজকে আইন পেশায় এসে সরাসরি সমাধানের পথে চলে গেলেন। এই জিনিসটা তিনি করতে পেরেছিলেন এবং সেখানে অদ্ভুত একটা বিষয়, তিনি সেই সময় নগর ঢাকাকে গুরুত্ব না দিয়ে তার অঞ্চলে চলে যাওয়া। এটা হচ্ছে মানুষকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে তার যে ভূমিকা, সেটা আমরা এই অবধি পর্যন্ত তাকে দেখি। এর পাশাপাশি তার ম্যাগনাস অপাস বলা হয়, তার যে আত্মজীবনীমূলক রচনা 50 বছরের রাজনীতির ইতিহাস তিনি লিখেছেন, সেখানকার উল্লেখযোগ্য দিকগুলো কি এবং কেন ফুড কনফারেন্সের মতন কাজের পরেও এটিকে এত গুরুত্ব দিয়ে দেখা হয়? আজকে সকালে আমি আব্দুল গাফফার চৌধুরীর একটি তৃতীয় মত লেখা পড়ছিলাম। আব্দুল গাফফার চৌধুরীর কোটটা হচ্ছে এরকম যে আবুল মনসুর আহমদের সকল সামগ্রিক জীবন নিয়ে যত কথাই থাকুক না কেন, কিন্তু তার আমার দেখা রাজনীতির 50 বছর যে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটি আশা পূরণ করেছে, সেটা বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকে না। এক, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলছেন, আবুল মনসুর আহমদের 18 তারিখে মৃত্যুবার্ষিকী ছিল। আনিসুজ্জামান স্যার বলছেন, আবুল মনসুর আহমদ এমন এক ব্যক্তি, তার জীবন ও কর্ম আমরা নিজেরা ভুলে গেলেও আবুল মনসুর আহমদের কোনো ক্ষতি নেই। আর নিজেরা যদি তাকে স্বপ্রণোদিত হয়ে স্মরণ করি, তাহলে আমরা নিজেরাই লাভবান হব। কারণ তার সাংবাদিকতা, সাহিত্য, রাজনীতি, তার যে গ্রন্থগুলো আছে, এগুলো বাংলা এবং বাঙালি মানুষের জন্য এক অসামান্য দলিল। এই যে ধরেন একটা কথা কেন বলা হচ্ছে, তার ওই আমি আবার কুলদীপ নায়ারের কথা ফিরে যাই। আবুল মনসুর আহমদ অন্যদের মতো দূর থেকে ইতিহাস চর্চা করেননি, ইতিহাস রচনা করেননি। আবুল মনসুর আহমদ নিজে ইতিহাসের সাথে থেকে পথে থেকে পথচারীর গল্পটা বলেছেন। এই জায়গায় রাজনীতির 50 বছর, আত্মকথা কিংবা বাংলাদেশের কালচারের মতো প্রবন্ধের বইগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ইতিহাস নির্ভর জীবনযাপন করতে চায়, ঠিকঠাক রাজনীতি করতে চায়, তাদের জন্য অবশ্যই এই গ্রন্থগুলো পাঠ্য। শেষের দিকে চলে এসেছি, আজকের রাজনীতিবিদ কি শিখবেন তার কাছ থেকে? প্রথমত স্বাতন্ত্র্যবোধ, নিজের আইডেন্টিটি নিয়ে কথা বলা। আমরা যে অর্থে একটি গালি দেই রোহিঙ্গা, ঠিক সেই অর্থে একটি গালি কিন্তু বাঙাল কিংবা বাঙালি। অনেক দিন আগে বলেছে রেখেছ বাঙালি করে মানুষ করনি, সেই গালি যদি গালি থেকে উত্তরণের পথ নিজেকে করতে হয়, প্রথমত আত্মপরিচয় নিয়ে রাজনীতি করতে হবে। দ্বিতীয়ত সাহিত্য, সাংবাদিকতা যিনি ল প্র্যাকটিস করেন, তাকে চিন্তা করতে হবে সিস্টেমের বিরুদ্ধে গিয়ে নতুন সিস্টেম তৈরি করা। এটাই হচ্ছে একজন আদর্শ এবং চিন্তাশীলের কথা। তৃতীয়, বাংলাদেশের কালচার তিনি দেখানোর চেষ্টা করেছেন, আমি যেমন বাঙালি, আমি ঠিক তেমনি মুসলিম, আমার একটা আলাদা আইডেন্টিটি আছে, আমি ঠিক তেমনি বাংলাদেশি। এই যে বাংলাদেশের মানুষের আলাদা একটা আত্মচরিত্র, আত্মপরিচয়, এই জায়গাটা তিনি দেখানোর চেষ্টা করেছেন। তাহলে রাজনীতিবিদদের জন্য একটা শিক্ষা, যারা সৃজনশীল তাদের জন্য, সাংবাদিকতা যারা জন্য, তাদের জন্য লাস্টে একটা বাক্য তিনি বলছেন যে আপনি সাংবাদিক হতে পারেন, কিন্তু আপনাকে কখনো একজন প্রাজ্ঞ ইঞ্জিনিয়ারের দৃষ্টিতে ভবন দেখতে হয়, প্রাজ্ঞ ডাক্তারের দৃষ্টিতে রুগী দেখতে হয়। তার মানে আপনার সকল দৃষ্টি থাকতে হয়। এই যে দৃষ্টি সম্পূর্ণ হওয়ার জন্য আবুল মনসুর আহমদকে জানা দরকার, আবুল মনসুর আহমদের প্রাসঙ্গিকতা দরকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি আজকের মতো।